আমার মুখ বন্ধ থাকবে না। আমার মুখের উপরে কিন্তু দল কোনো এম্বার্গো দেয় নাই। আমি শুধু বলতে চাই আমি রাজনীতি করব। যদি এখনো বলে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলবে তাদের বিরুদ্ধে আমি দাঁড়াবো। কথা খুব ক্লিয়ার। আর আগে আসুক, এইটা কোনো দেশ না। এদেশে বাজারে গেলে আগুন লাগছে, এদেশের রাজনীতিতে আগুন লাগছে, এদেশের সমাজে আগুন লাগছে, এই দেশে কোনো মানুষ নিরাপদ না। কি প্রথম বলেছি যে আওয়ামী লীগের হালে 13-10 বছর সময়, এগুলো কে বলেছে বাংলাদেশে? ফজলুর রহমানকে এক্সপেল করলে, ফজলুর রহমানকে মাইরে ফেললে এই কথা বাংলাদেশে কে বলবে? এবং এটা যারা করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে বলতে চাই না আমি সবচেয়ে, কিন্তু আমি আমার সঠিক কথাগুলো বলে যাব এবং মানুষ মুক্তভাবে যে কথাগুলো শুনতে চায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে সেই কথাগুলি আমি একদম নিষ্কণ্টক ভাবে নির্জলা সত্য কথাগুলো আমি বলে যাব। আমার মতো করে একজন পছন্দ করতে পারে, নাও করতে পারে। আমার বাড়ির সামনে গিয়া যেদিন, কথাটা খুব ক্লিয়ার, আমার বাড়ির সামনে গিয়া 8-10টা ছেলে পেলে যেদিন কুৎসিত স্লোগান দিল আমার নামে, সারা পৃথিবী যেটা দেখলো, যাকে মব জাস্টিস বলা হয়, সেই দিন আমার দল আমার বিরুদ্ধে অ্যাকশন নিল এইসব কুৎসিত স্লোগানের বিরুদ্ধে। তা তো আমি খুশি। সেই উত্তরটা দয়া করে আপনারা দেখে নিয়ে, এই উত্তরটা দেওয়ার 40 মিনিটের মধ্যে আমি খবর পাইলাম আমাকে 3 মাসের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে এবং আমার সমস্ত পদ, প্রাথমিক সদস্য পদ সাসপেন্ড করলে, প্রাথমিক সদস্য পদ সাসপেন্ড করতে হয় এটা আমার জানা ছিল না। আমার অন্যান্য পদ যেগুলো আছে এগুলো সাসপেন্ড করতে পারে, প্রাথমিক সদস্য পদ সাসপেন্ড করছে। এত আমি খুশি। আমার দল যে সিদ্ধান্ত নিচ্ছে, নিশ্চয়ই আমি ব্যক্তির চেয়ে দল বড়, দল আমার চেয়ে বড়। সেই দল আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিছে আমি খুশি, দলকে আমি ধন্যবাদ জানাই, আমার কোনো কথা নাই। কিন্তু আমি আজকে একটা কথা বলতে চাই আপনাদেরকে। আমি ফজলুর রহমান, আমার 78 বছর বয়স, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি জীবনে কোনোদিন 1 পয়সা কারো কাছে চাঁদা চাইনি, কোনোদিন ধান্দাবাজি করি নাই। আমি জীবনের যৌবন লুকিয়ে লুকিয়ে, পালিয়ে পালিয়ে, কাটিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। এরশাদ বিরোধী আন্দোলনে আমি প্রধান নেতা ছিলাম। আজকে আমি 2 নম্বর হলো বাংলাদেশ কিভাবে বাঁচবে, বাঙালি জাতি অথবা বাংলাদেশি জাতি আমরা যাই বলি, এই কথাটার উপরে আমার কথা আছে। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশি জাতীয়তাবাদে, এটা সত্য। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশি জাতীয়তাবাদে, যেটা জিয়াউর রহমান সাহেব করে গেছে, এটা সত্য। এটা হলো রাষ্ট্র সত্তার সঙ্গে জড়িত জাতীয়তাবাদ। আর আমি যে বাঙালি জাতীয়তাবাদের কথাটা বারবার বলি, সেটা হলো নৃতাত্ত্বিক ভাষাভিত্তিক জাতীয়তাবাদ। কাজে দুইটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই, এখানে বাঙালিও আছে, বাংলাদেশিও আছে। আমি সেই কারণে বলতেছি, এই বাংলাদেশি বাঙালি যতদিন জীবিত থাকবে, মুক্তিযুদ্ধ ততদিন বেঁচে থাকবে। যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলে আজকে মুক্তিযুদ্ধকে কলুষিত করছে, অপমান করছে, অন্ধকারে নিয়ে যাচ্ছে, যারা মুক্তিযুদ্ধকে ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে আমি আবারও বলতে চাই, যতদিন আমি বেঁচে আছি, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে, স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে যারা কথা বলে, সেই জামাত শক্তি, সেই আলবদরকে যারা ভুলতে পারে নাই, সেই রাজাকারের, সেই 1971 সনের শত শত বুদ্ধিজীবীকে হত্যা, সে হাজার হাজার মা বোনের দর্শনের কথা, লাখ লাখ মানুষকে হত্যার কথা পাক বাহিনীর সাথে মিলে যারা ভুলতে পারে নাই, তারা যদি এখনো বলে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলবে তাদের বিরুদ্ধে আমি দাঁড়াবো। কথা খুব ক্লিয়ার। আর আমি প্রগতি পক্ষে থাকবো। আমি বাংলাদেশের 72-এর সংবিধান, যে 72-এর সংবিধান 30 লক্ষ লোকের রক্তের আকরে লেখা, এবং আমি খুব খুশি আমার দল বিএনপি 72-এর সংবিধান যাতে বাতিল না করে তার পক্ষে দাঁড়াইছে। এবং এই কারণে এতদিনে তারা ছুড়িয়ে ফেলে দিয়ে এনে পূর্ব পাকিস্তান লিখে দিত। আমি সেই কারণে আমার দল বিএনপির প্রতি সাংঘাতিক ভাবে আমি শ্রদ্ধাশীল। বিএনপি জায়গাতে দাঁড়াইছে, সেই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদে বিশ্বাসী ব্যক্তি আমি চাই এরপরও যদি কোনো গ্যাপ থেকে থাকে সংবিধানে, সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া নয়, সংশোধন করা হোক, আরো 2টা নীতি লাগাই লওয়া হোক। আমি তো না করি না, কিন্তু ইট মাস্ট বি থ্রু এ প্রসেস অফ পার্লামেন্ট, সংসদের আইনের মাধ্যমে এটা হইতে হবে। এটা লাগুক, আমার কোনো আপত্তি নেই। এবং আমি এটাও চাই, আজকে চাই এবং আগামী দিনে চাবো, প্রত্যেক দিন আমি চাবো এই দেশ একটা সুস্থ অবস্থার মধ্যে দিয়ে আসুক। এইটা কোনো দেশ না। এই দেশে বাজারে গেলে আগুন লাগছে, এই দেশের রাজনীতিতে আগুন লাগছে, এই দেশের সমাজে আগুন লাগছে, এই দেশে কোনো মানুষ নিরাপদ না। কোনো মানুষ এখন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, ওই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছেলেরা মিছিল করে আইসে লাঠি পিঠা খাইতে হয়। এখনো আমি এটা চাই না। আমি চাই না এই দেশ অশান্ত থাকুক। আমি চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আজম আর নিজামীদের ছবি দিয়া বলুক যে গোলাম আজমের বাংলায় মুক্তিযুদ্ধ স্থানে, এই স্লোগানে আমি শুনতে চাই না।
আমি রাজাকারী কোনো স্লোগান আমি দেশে শুনতে চাই না। আমি মুক্তির স্লোগান শুনতে চাই, প্রগতির স্লোগান শুনতে চাই। আর আমি নতুন প্রজন্মকে আমি আহ্বান করতে চাই, হে বাংলার নতুন প্রজন্ম, তোমরা আমার সন্তান, আমাদের সন্তান। আমরা এই দেশটা স্বাধীন করেছি বলে এই দেশটার নাম বাংলাদেশ। এই দেশে তোমরা আজকে লেখাপড়া করো, বিশ্ববিদ্যালয়ে, কলেজে, স্কুলে। আমি তোমাদেরকে অনুরোধ করব, সব গান গাও, সব কিছু করো তোমাদের মতো করে। আজকে নতুন গান হয়তো আমরা বুঝি না, তোমরা বুঝো, ভালো লাগে করো, তোমরা ড্রাম বাজাও, এত কোনো আপত্তি নাই। কিন্তু এই অশ্লীল যে স্লোগানগুলো তোমরা দেও, এখন যেটা শুরু হয়েছে, সেই অশ্লীল স্লোগানগুলো থেকে তোমরা আল্লাহর ওয়াস্তে বিরত থাকো। না হয় জাতি হিসাবে আমাদের মাথা নত হয়ে যাচ্ছে, পৃথিবী আমাদেরকে অমানুষ হিসাবে, অসভ্য হিসাবে ট্রিট করছে। এক। 2 নম্বর হলো, আজকে নতুন প্রজন্মকে আমি অনুরোধ করব, মুক্তিযুদ্ধের ইতিহাসটা পড়ো, মুক্তিযোদ্ধার ইতিহাস পড়ো। প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক এলাকায় প্রত্যেকটা মুক্তিযোদ্ধার একটা ইতিহাস আছে, সেইটা পড়ো। এটা পড়ে তোমরা মুক্তিযুদ্ধকে বাঁচাও, দেশকে বাঁচাও। এবং আমি যতদিন বেঁচে থাকবো, মুক্তিযুদ্ধের সঙ্গে থাকবো, দেশের মানুষের সঙ্গে থাকবো, প্রগতির সঙ্গে থাকবো, আলোকিত সমাজের সঙ্গে আমি থাকতে চাই। আমি অন্ধকারের দিকে, মধ্যযুগের বর্বরতার দিকে দেশ চলে যাক, আমি এটা চাই না। আমি তাই বলছি, আমি এই জায়গাতে আমি পলিটিক্স থেকে কোনোদিন বিরত হব না। কথা আমার খুব ক্লিয়ার। যারা এখন কত লোকে বলে, আমি তো আর বকাটা দিতে চাই না, আমি বকতে পারি নাই, বকবে কে? বাংলাদেশের এইসব যুবক ছাত্রদেরকে। কারণ আমি তাদের দাদার বয়সের, আমি তো যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, 78 বছর বয়স, আমি মরি না কেন? আমি তো সবাইকেই বকবো, আমি এই দেশের গার্জেনের একজন। আমি প্রথম টাইটেল দিছি, আবু সাইদ হবে বাংলার বীর শ্রেষ্ঠ একবিংশ শতাব্দী। কত কথা না, এখন বলে আমি নাকি শহীদের ব্যাপারে বাজে কথা বলছি। না, আমাকে এই কথা কয়েই তো করলো। আমি সেই আবু সাইদের পরে আন্দোলন সংগ্রাম হলো প্রতিদিন, এবং শেষ দিন 4 আগস্ট 2024 সনে আপনি আসলেন, এইখানে সাক্ষাৎকার দিয়ে বললাম, আপনি সাক্ষী যে শেখ হাসিনা সরকার আগামীকাল 24 ঘন্টা, আগামীকাল বললাম না, বললাম 24 ঘন্টার মধ্যে চলে যাবে। এই একটা সময় আপনি আসলেন বলে, আপনি এত নির্দিষ্ট করে, তো শিওর নিশ্চিত করে কেমন করে বলেন? আমি বললাম, আমি বলি না, আল্লাহ আমাকে বলায়। কারণ হাসিনা সরকার উত্তর সিরানা হয়ে গেছে, এই বাংলাটাই কইছিলাম, উত্তর সিরানা। মুসলমান মরার আগে যেমন উত্তর সিরানা করে হাসিনা, এবং 24 ঘন্টার মধ্যে চলে গেছে। আল্লাহ আমার মুখকে আমার অসম্মানিত করে নাই, আমার স্রষ্টা। হাসিনা চলে গেল। হাসিনা চলে যাওয়ার পরে আমার চেয়ে খুশি ব্যক্তি, সুখী ব্যক্তি আর কেউ ছিল না। ইটনা মিটিং করলাম 10ই আগস্ট, মিটামন মিটিং করলাম 11ই আগস্ট, যেখানে হাজার হাজার মানুষ পেট্রোল নিয়ে গেছিল আব্দুল হামিদে বাড়ি পড়বার জন্য। আমি পড়তে দেই নাই। অষ্টগ্রামের মিটিং করলাম 12 তারিখ, মানুষকে বললাম শান্ত থাকো। সেই 10, 11, 12 আগে 5 দিন হয়তো বা কিছু কিছু কর্মীরা হোক আর অন্যরা হোক, মানুষের উপরে, আওয়ামী লীগের উপরে হোক আর অন্য মানুষের কিছু অত্যাচার করছে। এরপর থেকে আমি এখন চ্যালেঞ্জ করছি, এবং বাংলাদেশের সমস্ত সাংবাদিকদেরকে আমি হাত জোর করে বলছি, ইটনা, অষ্টগ্রাম, মিটামনের মতো এত শান্ত এলাকা বাংলাদেশে এখন কোথাও নাই। এবং এইটা কারণ হলো, ওই যে আমি বলছি এখানে কিন্তু কোনো চান্দাবাজি দান্দাবাজি চলবে না, আমি কিন্তু ফজলুর রহমান বইলা গেলাম। সেইভাবে চলতেছে। এরপরেই হঠাৎ করে দেখলাম একদল লোক বলা শুরু করলো, নির্বাচন হবে না। কেন হবে না? আমরা কি শুধু ইলেকশনের জন্য আমরা আন্দোলন করছি? নির্বাচন দেওয়ার জন্য আমরা সংস্কার করব। সমন্বয়ক হইলো, সেই সমন্বয়কটা দেখলাম এরা একে সব নেতা হয়ে গেল। আমাদের যে 158 জন সমন্বয়ক ছিল আন্দোলনের সময়, দেখলাম এরা দাবি করে বসলো আর কেউ কোনো আন্দোলন করে না, আমরাই সব করছি। তখনই আমি বলা শুরু করলাম, না, আপনারা সব করেন নাই। গত 15 বছর যাবত জমিটা সৃষ্টি করছে বিএনপি, জমিতে বীজ ফেলাইছে বিএনপি, রোয়া লাগাইছে বিএনপি, এই জমিতে ধানে পানি দিছে বিএনপি, কাঁচা ধানে তেল দিছে বিএনপি, ক্ষেতের ধান হলুদ করছে বিএনপি। সেইটা আপনারা কাইটে দিছেন, আপনারা হইলেন দাওয়াল, এবং সেই দাওয়াল হিসাবে আপনারা 1 ভাগ পাবেন। সব ভাগ তো আপনারা পাবেন না। বাংলাদেশের মানুষ যে লাখে লাখে আন্দোলনে গেছে, সেই আন্দোলনে গেছে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের সবার এখানে অবদান আছে, এককভাবে কারো অবদান না। এবং আমি বলেছিলাম সেই আন্দোলনটা ছিল গণতন্ত্রের জন্য। সেই আন্দোলনটা মূল স্লোগান মানুষ কেন গেছে? 1 দফা 1 দাবি, শেখ হাসিনা কবে যাবে।
এই স্লোগান যখন হইলো, তো শেখ হাসিনা যখন কবে যাবি, শেখ হাসিনা হলো কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকার গেলে তো আরেকটা কেন্দ্রীয় সরকার আসবে, ইন্টারিম গভর্নমেন্ট জনাব ইউনূস সাহেবের নেতৃত্বে আসবে, এর চেয়ে তো 120 দিনের মধ্যে ইলেকশন হবে। সেই ইলেকশনে যারা মেজরিটি হয় তাদের হাতে ক্ষমতা না দিয়া প্রথমে ছেলেরা বলা শুরু করলো, পরে যারা এনসিপি করছে আমাদের সন্তানের মতো ছেলেরা, তারপরে জামাত ইসলাম তাদের আসল রূপ নিয়ে আবির্ভূত হইল। সেই আসল রূপে তারা প্রথমেই বইলে ফেললো, এই দেশে একবার স্বাধীনতা হয়েছিল 47 সনে প্রথম স্বাধীনতা, আর দ্বিতীয় স্বাধীনতা হয়েছে 24 সন, আর 71-এ একটা ঘটনা হয়েছে, এটা গন্ডগোল, ভাইয়ে ভাইয়ে লড়াই। আর এই ভাইয়ে ভাইয়ে লড়াইটা সৃষ্টি করছে দেশের একটা আমার পাশের দেশের ষড়যন্ত্রকারীরা, এবং তারা পত্র পত্রিকায় লেখলো, তোমরা আল্লাহর কাছে মাপ চাও যারা অস্ট্রেলিয়ায় যুদ্ধ করছিল, যারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলো। সেই দিন থেকে আমি বললাম, এই রাজাকারের বাচ্চারা আমারে যে বলেন যে আপনি বকেন কেন, আমি আল বদরের বাচ্চাদেরকে বললাম, এই এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে, এই বাজে কথা বললে কিন্তু আরেকটা মুক্তিযুদ্ধ হবে। তারপরে জামাত শিবিরের বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমার সংগ্রাম ইউটিউবের মাধ্যমে, মিটিং এর মাধ্যমে, কথার মাধ্যমে, মিছিলের মাধ্যমে আমি করেছি। এবং এই সংগ্রাম করতে করতে যখন মানুষ মনে করেছিল জামাত বোধহয় 71-কে ধ্বংস করে দিবে, মুক্তিযুদ্ধকে জামাতিরা এবং স্বাধীনতা বিরোধীরা ধ্বংস করে দিবে, একমাত্র ফজলুর রহমানের নেতৃত্বে ইউটিউবের কথার যে জোর, আমার বক্তব্যের জোর, এবং এরপরে আমার পাশে দাঁড়াইলো, আমি বলতে পারি এখন 50 জনের নাম যারা সারা বাংলাদেশে বলতেছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ, রাজাকার রাজাকার, আলবদর আলবদর, এখন কমন কথা হয়ে গেছে, এই আলবদরের বাচ্চা, রাজাকারের বাচ্চা। কিন্তু আমি আর এখন আলবদরের বাচ্চা, রাজাকারের বাচ্চা বলিও না, বলতেও চাই না। কেন বলতে চাই না জানেন? আমি জামাতকে বললাম, সোজা পথে ফিরে আসে, আপনি ইসলাম চান, ইসলামের নামে আপনি পাবলিকের কাছে যান, গিয়া ম্যানিফেস্টো দিয়ে বলেন আমরা ইলেকশন করব, আপনারা ইসলামের ভোট দিলে আমরা শরিয়া আইন, কোরআনের আইন করব। কোন? আমি ওই ব্যাখ্যায় পরে যাব, ওটা আমি আজকে কইহেন তো, এটা ব্যাখ্যা কোন? পাবলিক যদি আপনাকে ভোট দেয়, আপনি রাষ্ট্র ক্ষমতায় যান, আপনি প্রধানমন্ত্রী হন, দেশ চালান। আর আমি ফজলুর রহমান, আমি বিএনপি করি, শহীদ জিয়ার দল, শহীদ জিয়া মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন, সেই শহীদ জিয়ার দলের মূল কথা হইল গণতন্ত্র। সেই গণতন্ত্রের পক্ষে মানুষকে গিয়া বুঝাবো। মানুষ যদি গণতন্ত্রের পক্ষে, তার ভাত কাপড়ের পক্ষে, তার শিক্ষা শেষে চাকরির পক্ষে, যদি ধর্ম নিরপেক্ষতা, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, যদি ভোট দেয়, আপনার সঙ্গে আমারও হবে, তাইলে আমি দেশ চালাম। আসেন না ভোট করি, কারে দিই না, তারা জানে ভোট করলে তারা ভোট পাবে না, কারণ 71-এর বিরুদ্ধে বইলা, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বইলা, স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে বলা, স্বাধীনতা সংগ্রামের নেতাদের বিরুদ্ধে বইলা, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বলে দেশে কোন লোক, কোন দল ভোট পাবে না। জামাত এটা জানে, এর আগে যদি পাইতো 7% ভোট, এবার তাদের ভোট যত শক্তি দেখাক, যদিও তারা সারা দেশ দখল করে বসে আছে, সমস্ত অর্থনীতি তাদের দখলে, সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় তাদের দখলে, সমস্ত প্রশাসন তাদের দখলে, তাও আমি চ্যালেঞ্জ করছি জামাত ইলেকশনে আসুক, জাতীয় নির্বাচন, এইসব পিআর সিআর এইসব না কইয়া, ডংডাঙ্গের কথা না। হ্যাঁ, আমাদের দেশে আমরা যখন মুক্তিযুদ্ধ করি, আমার সাথে না, অন্য দলে দেখতাম মুক্তিযোদ্ধারা যদি কইছে কালকে অপারেশনে যাওয়া লাগবো পাক বাহিনীর বিরুদ্ধে, 2-4 জন মুক্তিযোদ্ধা কইছে আমার খুব মাথা ব্যথা, পেট বিষ করে, 2টা রোগই দেখা যায় না। জামাত যদি বলে ইলেকশনে গেলে যদি তার পেট ব্যথা করে আর মাথা ব্যথা করে, পিআর চায়, সিআর চায়, কি সংস্কার তারা গত 12 মাসে করছে? আর সংস্কার করতেছে কারা? সংস্কার করতেছে 19 জন লোক, যাদের সবাই হইল বিদেশি পাসপোর্টধারী।